আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কথা আমি বলতে পারবো না, তবে আমার পার্সোনালি প্রিপোজিশনে অনেক 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 বেশি সমস্যা। বিশেষ করে বেসিক রুলগুলো আমি যদিও পারি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পার্টটা আছে, এটাতে কোন শব্দের পরে যে কোন প্রিপোজিশন বসবে, এটা মনে রাখতে গিয়ে আসলে আমার অনেক বেশি কষ্ট করতে হয়। তো আমি এই সব জিনিসটা আসলে অনেক দিন ধরে চেষ্টা করলাম যে নতুন কিছু বের করা যায় কিনা, আধুনিকতার কিছু দেওয়া যায় কিনা, যার মাধ্যমে আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারি। তো আমি আসলে অনেকগুলো রুল দেখেছি, অনেকগুলো বইতে লেখা আছে, এবং সেই সাথে আমার টিচার্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য দুইটা জিনিস শিখিয়েছিল। একটা হচ্ছে সিনোনিম আর একটা হচ্ছে অ্যান্টোনিম রুল। তো ওই দুইটা রুল নিয়ে তো আমি পরবর্তীতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি ভিডিও আনবো। তো আজকে আমরা বেসিক রুলগুলো মেইনলি শিখবো, বেসিক্যালি কোন কোন জায়গায় কোন কোন প্রিপোজিশন আমাদেরকে বসাতে হবে, এবং পরবর্তী ভিডিওগুলোতে ইন্ডিভিজুয়াল প্রিপোজিশন নিয়ে সেই প্রিপোজিশনের উপরে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলো আমরা মুখস্থ করব। তো আমরা এমন একটা ট্রিক দিয়ে আপনাদেরকে শেখাবো যেটার কারণে আপনাদেরকে আসলে মুখস্থ করা লাগবে না, এবং অনেক ইজি হবে আপনাদের কাছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ভয়টা, এটা থাকবে না। ওকে, তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো আজকে আমরা বেসিক রুল বা জেনারেল রুল যেগুলোকে আমরা বলি এটা শিখব। তো আমাদের মেইন ফোকাস থাকবে প্রিপোজিশন কি কি আছে সেটা জানবো আমরা, আর এটা মানে আসলে কি সেটা আমরা জানবো। আর অনেকগুলো মেথড আছে আমাদের প্রিপোজিশনগুলো শেখার জন্য। বেসিক রুল, একটাকে বলা হয় বক্স মেথড, একটাকে বলা হয় সার্কেল মেথড, একটাকে বলা হয় লাইন মেথড। এই তিনটা মেথডের যে কোনো একটা ইউজ করলে আপনারা সব শিখতে পারবেন, তবে আমি তিনটাই আপনাদেরকে শেখাবো। একটা আছে প্রিপোজিশন পিরামিড, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তাদেরকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন আমরা শুরু করি। এখন প্রিপোজিশন কি কি আছে আসলে, হোয়াট আর দ্য প্রিপোজিশনস? তো প্রিপোজিশন আসলে অনেক অনেক অনেকগুলো আছে। দেখুন এখানে আমি অনেক অনেক অনেকগুলো আসলে লিস্ট করে রেখেছি। সবগুলো যদিও আমাদের জন্য অতটা প্রয়োজনীয় না, তবে অনেক কিছু আমাদের লাগবে, তাই না? তো এখানে সবই আপনাদের মোটামুটি পরিচিত। দেখুন অ্যাট আছে এ দিয়ে, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামং, অ্যালং, আফটার, অ্যাবভ, অ্যাবাউট, বাই, বাট, বিয়ন্ড, বিটুইন, বিসাইড, বিনিথ, বিলো, behind, before, down, for, from, in, inside, off, into, off, on, through, throughout, till, to, towards, under, upon, up, until, within, উইথ, উইদাউট, বাট, এগেনস্ট, তারপরে বিনিথ আছে, আন্ডারনিথ আছে, অনেক অনেক অনেকগুলো আছে, তাই না? তো এগুলো আমরা চিনি। তো এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এখন কথা হচ্ছে হট টু দ্য মেইন, প্রিপোজিশন মানে কি? আসলে প্রিপোজিশন মানে কেউ বলে আমাদের বাংলাতে যে আমরা বিভক্তিগুলোর কথা বলি না, বিভক্তিগুলোর কথা বলে। তো প্রিপোজিশন বা বিভক্তি হোক আর যাই হোক, এটা আমাদের মাথা ব্যথা না। প্রিপোজিশন হচ্ছে এমন কোনো জিনিস যে জিনিস আমাদেরকে লিড করবে। তার মানে প্রিপোজিশনকে বলা যায় আমাদের পুরো বাক্যটাকে শাসন করে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আই অ্যাম গোয়িং হোম। দেখুন এখানে এই বাক্যটা শেষ। আর কিছু কি প্রয়োজন আছে? শুধু এতটুকুই যদি বলি আম গোয়িং হোম, তাহলেই শেষ। এখন এই বাক্যটাকে শাসন করার জন্য আমি যদি একটা প্রিপোজিশন আনি, তখন কিন্তু আমাদের এই বাক্যটা অন্যদিকে চলে যাবে। টু মিট মাই মম। দেখুন এই বাক্যটা একটু বড় হয়ে গেল, এই যে টু দেওয়ার কারণে এই বাক্যটা শাসিত হয়ে গেল। আবার যদি আমি আরও প্রিপোজিশন যোগ করি, তাহলে আরও 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 অনেক বড় করা যাবে। তাহলে আম গোয়িং হোম এবং শেষ হয়ে যাচ্ছিল, টু দেওয়ার কারণে একটু বাড়িয়ে দিতে হলো, টু মিট মাই মম। আবার যদি বলি ফর ডেলিশিয়াস ফুড। দেখুন আবার ফর ইটিং হার ডেলিশিয়াস ফুড দেওয়ার কারণে বাক্যটা আরও বড় হয়ে গেল। তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে প্রিপোজিশন দিলেই আমাদের বাক্য বড় হতে থাকবে, এবং এই বাক্যকে এই প্রিপোজিশন ডিরেকশন দিয়ে নিতে নিতে চলে যাবে। এইটাকে আমি বলছি হচ্ছে প্রিপোজিশন শাসন করে। ওকে, তাহলে প্রিপোজিশন মানে কি আমরা বুঝলাম। এখন প্রিপোজিশনের বেশ কিছু মেথড আছে। একটাকে বলা হয় বক্স মেথড, একটাকে বলা হয় সার্কেল মেথড, একটাকে বলা হয় লাইন মেথড। জিনিসগুলোকে আমরা বক্স মেথড, সার্কেল মেথড, লাইন মেথড তিনটাই আমরা শিখবো। ওকে, তো চলুন দেখি। তো প্রথম আসুন প্রিপোজিশন সার্কেল। প্রিপোজিশন সার্কেল বলতে বোঝায় এই যে আমি যে সার্কেলটা আপনাদের এখানে দেখিয়েছি, এটা আমার নিজের নয়, এটা আমি একটা বই থেকে নিয়েছি। তো দেখুন এই সার্কেল দিয়ে আমরা মনে রাখতে পারি কোন প্রিপোজিশন আসলে কি বোঝায়। তবে উপর থেকে শুরু করি। দেখুন একেবারে এই সার্কেলটার একদম উপরে টাচ করে একটা জিনিস থাকলে সেটাকে আমরা বলবো অন। টাচ করে আছে কেমন, তাহলে সেটা হবে অন, অথবা আপনও দিতে পারি। হ্যাঁ, তাহলে উপরে যদি টাচ করে থাকে সেটাকে আমরা বলি অন বা আপন। এটাকে একটু বড় করে বলা যায় অন টপ অফ। ঠিক আছে, সুতরাং উপরে যদি টাচ করে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আপন।
উপরে কিন্তু টাচ করে নেই, সেটাকে আমরা বলতে পারি ওভার অথবা অ্যাবভ। তো মোটামুটি উপরে হলে ওভার এবং অনেক বেশি উপরে হলে সেটাকে আমরা বলি অ্যাবভ। ঠিক আছে, তাহলে উপরে শেষ। এবার আমরা নিচে নামতে নামতে চলে আসি। তো নিচে যদি আসি তাহলে নিচে যদি কোনো কিছু হয় সেটাকে আমরা বলি আন্ডার। আমরা আন্ডার নিথ বলতে পারি, বিনিথ বলতে পারি। অনেক বেশি নিচে হলে আমরা বলতে পারি বিলো। ঠিক আছে, তাহলে উপরে নিচে কি হয় এটা আমরা বুঝলাম। এখন ধরুন একটা বস্তু এই জায়গায় আছে, সে নিচের দিকে যদি পড়তে থাকে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডাউন। ঠিক আছে, আর এই সেম অবস্থান থেকে যদি এই বস্তু উপরের দিকে যেতে থাকে সেটাকে আমরা বলতে পারি আপ। ঠিক আছে, তাহলে নিচের দিকে নামা হচ্ছে ডাউন, উপরের দিকে যাওয়া হচ্ছে আপ। ঠিক আছে, তাহলে উপরে নিচে আমাদের সব কমপ্লিট। এখন কোনো একটা বস্তু এই যে যেই বক্সটা আছে, যেই সার্কেলটা, এই সার্কেলটার দিকে যদি যাই তাহলে সেটাকে আমরা বলি টু। কেমন? তাহলে সার্কেলের দিকে গেলে সেটা হচ্ছে টু। সার্কেল থেকে যদি দূরে সরে যায় সেটাকে আমরা বলি অ্যাওয়ে বা অ্যাওয়ে ফ্রম, অথবা আমরা শুধু ফ্রম বলতে পারি। ঠিক আছে, তাহলে সার্কেল থেকে দূরে গেলে ফ্রম, আর সার্কেলের দিকে গেলে সেটা হচ্ছে টু। ঠিক আছে, আর সার্কেলের পাশে যদি কেউ থাকে সেটাকে আমরা বলতে পারি বিসাইড, আমরা বলতে পারি নিয়ার, আমরা বলতে পারি নেক্সট। ঠিক আছে, তো এই যে টু বললাম মানে সার্কেলের দিকে যাওয়া, এটারই আর একটা মিনিং হতে পারে টুয়ার্ডস, মানে ওই সার্কেলের দিকে যাওয়া। ঠিক আছে, তাহলে টু হতে পারে, টুয়ার্ডস হতে পারে, সার্কেলের দিকে যাওয়া। আর অ্যাওয়ে ফ্রম বা শুধুমাত্র ফ্রম দিয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সার্কেল থেকে দূরে যাওয়া। কোনো একটা জিনিস যদি সার্কেলের ভিতরে ঢুকে যায়, দেখুন এটা একেবারে ভিতরে ঢুকে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো ইনটু, মানে সার্কেলের একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে, এটাকে আমরা বলবো ইনটু। আর কোনো একটা বিষয় যদি সার্কেলের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়, একদম বাইরে বেরিয়ে যায়, সেটাকে আমরা বলবো আউট। ঠিক আছে, বা আউট অফ। সার্কেলের ভিতরে যদি কোনো কিছু আগে থেকেই থাকে সেটাকে আমরা বলি ইন বা ইনসাইড। আর সার্কেলের ভিতরে থাকলে সেটাকে আমরা অ্যাটও বলতে পারি। অ্যাট এবং ইন মোটামুটি সেমই অর্থ, একটু ডিফারেন্স আছে, পরে আমরা শিখবো। ঠিক আছে, এইটা গেল। তাহলে কোনো একটা জিনিস যদি সার্কেল ভেদ করে চলে যায় সেটাকে আমরা বলি হচ্ছে থ্রো। ঠিক আছে, মানে সার্কেল এই সাইড দিয়ে ঢুকে পুরোপুরি ভেদ করে চলে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে টু। ঠিক আছে, তারপরে কোনো কিছু যদি সার্কেলের চারিদিকে ঘুরতে থাকে বা চারিদিকে বেরিয়ে বেড়ায় এটাকে আমরা বলতে পারি অ্যারাউন্ড। ঠিক আছে, তাহলে সার্কেলের চারিদিকে যদি থাকে সেটাকে আমরা বলবো অ্যারাউন্ড। আর যদি কোনো কিছু সার্কেল থেকে একটু দূরে থাকে সেটাকে আমরা বলি ফার। কেউ যদি সার্কেলের পাশ দিয়ে পাশ কেটে চলে যায় আর কি, মানে পাশ কেটে যদি চলে যায়, ভিতর দিয়ে না যায়। থ্রো ছিল হচ্ছে ভিতর দিয়ে, কিন্তু যদি পাশ কেটে চলে যায় সেটাকে আমরা বলি পাস্ট। যেমন হি হ্যাজ গন পাস্ট হিম, মানে সে তাকে ছেড়ে চলে গিয়েছে, নট তার ভিতর দিয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আরও কিছু আছে, যদি পাশে থাকে সেটাকে তো আমরা বললাম বিসাইড। বিসাইড জায়গায় আমরা বাই লিখতে পারি, আউটসাইড লিখতে পারি, মানে এইটার এই সার্কেলটার বাইরে। চারিদিকে তো আমরা অ্যারাউন্ড বললাম, আমরা নিয়ার বলতে পারি, নেক্সট বলতে পারি। আর বিটুইন হচ্ছে ধরুন এইখানে একটা সাইকেল আছে আর এই সাইকেলটা আছে, দুইটা সার্কেল। তো এই দুইটা সার্কেলের মাঝখানে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি বিটুইন। এখানে ধরুন আর একটা সার্কেল আছে আর একটা সার্কেল আছে, এখন অনেকগুলো সার্কেলের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাং। তাহলে বিটুইন মানে কি দুইটা সার্কেলের ভিতরে বা যে কোনো দুইটা বস্তুর ভিতরে। আর যদি বলি অ্যামাং তার মানে অনেকগুলো সার্কেল বা অনেকগুলো বস্তুর ভিতরে। ঠিক আছে, আচ্ছা। তো এই সাইকেল থেকে বা এই সার্কেল থেকে যদি অনেক দূরে কোনো কিছু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফার। ঠিক আছে, এখন আসুন এইটার বাদেও আমরা আরও কিছু মজাদার জিনিস শিখবো। যদি এই সার্কেলের সামনে কিছু থাকে, একেবারে সামনের দিকে, এটা ধরুন সার্কেল, এর সামনের দিকে যদি কিছু থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট বা ইন ফ্রন্ট অফ। যদি পিছনে থাকে সেটাকে আমরা বলি বাহাইন্ড, ব্যাক বা ইন ব্যাক অফ। ঠিক আছে, ভিতরে তো ওইখানে এটা বলে ফেলেছি। তো এটাই ছিল মোটামুটি হচ্ছে সার্কেল মেথড বা সাইকেল মেথড। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এই সার্কেলের বাইরে গেলে কী হবে, ভিতরে গেলে কী হবে, উপরে থাকলে কী হবে, পাশে থাকলে কী হবে, নিচে থাকলে কী হবে, ভিতর থেকে বেরিয়ে গেলে কী হবে, ভিতরে ঢুকলে কী হবে। তো সবগুলো আমরা শিখে ফেললাম। তাহলে সার্কেল মেথড এটাই ছিল। ঠিক আছে, এখন আসুন সার্কেল মেথড বাদে আরও একটা মজাদার জিনিস আছে, যেটা হচ্ছে বক্স মেথড। তো সার্কেল মেথডের আরও কিছু বাদ আছে, টুয়ার্ডস এবং টু, এটা তো বললামই মোটামুটি সেম। কাছে থেকেই মোটামুটি সার্কেলের দিকে গেলে সেটাকে আমরা বলবো টু, এবং অনেক দূর থেকে গেলে সেটা হচ্ছে টুয়ার্ড। কেমন? আর উপর থেকে যদি কোনো কিছু নিচে ওর উপরে পড়ে, কারণ উপরে কোনো কিছু ছিল সেটা হচ্ছে নিচে এই সাইকেলের উপরে পড়লো, সেটাকে আমরা বলবো হচ্ছে অন টু। ঠিক আছে, ইনটু মানে কি ভিতরে যাওয়া, আউট অফ মানে কি বাইরে বেরিয়ে যাওয়া, অ্যাওয়ে ফ্রম মানে কি বাইরে বেরিয়ে যাওয়া, আর ইন, ইনসাইড, উইথিন এগুলো তো সেম। আর থ্রো মানে এক ক্লোজ করে চলে যাওয়া। ঠিক আছে, এবার আসুন বক্স মেথড। তো বক্স মেথড আরও মজাদার। দেখুন, যদি এই যে যে চারকোনা বক্সটা দেখছেন, এই চারকোনা বক্সের ভিতরে একটা বল আছে, তার মানে আমরা বলতে পারি দ্য বল ইজ ইনসাইড দ্য বক্স, অথবা দ্য বল ইজ ইন দ্য বক্স। ঠিক আছে, মানে ভিতরে আছে, তাহলে ইন অথবা ইনসাইড।
এর মানে হচ্ছে ভিতরে যদি কোনো কিছু থাকে। আর এই বলটা দেখুন, এই বক্সটা, চার কোণা যে বক্সটা কিউব আকৃতির, এই বক্সটার উপরে আছে। তো কোনো কিছু যদি কোনো কিছুর উপরে থাকে, আমরা একটু সার্কেল মেথডে পড়লাম, সেটা কি হবে? টাচ করে উপরে থাকলে অন, আর যদি টাচ করে নিচে থাকে সেটাকে আমরা বলি কি? আন্ডার। ঠিক আছে? আর পাশে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে বিসাইড বা নেক্সট টু বা নিয়ার। ঠিক আছে? দেখুন, দুইটা বক্সের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বিটুইন। অনেকগুলো বক্সের ভিতরে, যেমন অনেকগুলো সার্কেলের ভিতরে ছিল, সেটাকে আমরা বলি অ্যামাং। সামনে যদি থাকে এই বক্সটার কোনো কিছু, সেটাকে আমরা বলবো ইন ফ্রন্ট অফ। যদি পিছনে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বাহাইন্ড। ঠিক আছে? উপরে যদি কোনো কিছু থাকে এই বক্সটা, যেটা হচ্ছে স্পর্শ করে নেই, সেটাকে আমরা বলবো অ্যাবভ। স্পর্শ করে থাকলে সেটাকে আমরা কি বলি? সেটাকে তো অন বলি, তাই না? যেটা দেখুন স্পর্শ করে নেই, একদম অনেকটা উপরে আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবভ। আর স্পর্শ না করে যদি নিচে থাকে সেটাকে আমরা বলি বিলো। কিন্তু স্পর্শ করে নিচে থাকলে সেটাকে আমরা বলি আন্ডার। ঠিক আছে? আর দেখুন, পাশে থাকলে আমরা একটা তো বলেছিলাম হচ্ছে নেক্সট টু, আর একটাকে আমরা নেয়ার বলতে পারি। আর যদি দূরে থাকে এই বক্সটা থেকে একটা বল, সেটাকে আমরা বলবো হচ্ছে ফার ফ্রম বা অ্যাওয়ে ফ্রম। ঠিক আছে? আর যদি একেবারে ঠিক ডোরেই থাকে, মানে একেবারে বক্সের কাছেই থাকে বা কোনো একটা জায়গায় যদি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট, যেমন অ্যাট দ্য ডোর। ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় প্রিপোজিশন অফ প্লেস। তারপরে প্রিপোজিশন অফ মুভমেন্ট। দেখুন, প্রিপোজিশন অফ প্লেস, এতক্ষণ যে বক্সগুলো বললাম এগুলো। এখন প্রিপোজিশন অফ মুভমেন্ট, মানে মুভ করে কোন দিকে যাবে তার উপরে ভিত্তি করে। তো প্রিপোজিশনকে অনেকভাবে ভাগ করা হয়, ভাগ যেহেতু আমাদের লাগবে না, এখানে আমি বলিনি। ঠিক আছে? দেখুন, একটা বল এই সিঁড়ি দিয়ে মানে নিচের দিকে নেমে চলে আসছে, মানে পড়ছে আর কি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডাউন দ্য স্ট্যায়ার্স, মানে নিচের দিকে আসছে। আর যদি এই বলটা উপরের দিকে উঠতে থাকে, সেটাকে আমরা বলবো আপ দ্য স্ট্যায়ার্স। এই একটা বক্স আছে, বক্সের বাইরে থেকে যদি কোনো বল আমরা বাইরে নিয়ে আসি, ভিতর থেকে যদি বাইরে নিয়ে আসি, এটাকে আমরা বলি হচ্ছে আউট অফ দ্য বক্স। দ্য বল ইজ কামিং আউট অফ দ্য বক্স। আর কোনো একটা বল যদি আমরা এই বক্সের ভিতরেই রাখি, সেটাকে আমরা বলবো হচ্ছে দ্য বল ইজ ইনটু দ্য বক্স। ঠিক আছে? কোনো একটা বল যদি এই বক্সের দিকে আসে, সেটাকে আমরা বলবো হচ্ছে টুয়ার্ড দ্য বক্স অথবা টু দ্য বক্স। আর যদি দূরে সরে যায়, সেটাকে আমরা বলবো অ্যাওয়ে দ্য বক্স। আর যদি ভিতর দিয়ে না গিয়ে পাশ দিয়ে চলে যায় কোনো একটা বল, এই বক্সটার পাশ কেটে, সেটাকে আমরা বলবো পাস দ্য বক্স। আর যদি উপর দিয়ে ফ্লিপ করে চলে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ওভার দ্য বক্স। ঠিক আছে? আরও কিছু আছে। অন টু দ্য বক্স মানে কি? উপর থেকে নিচে যদি, মানে উপর থেকে যদি একটা বল এই বক্সের উপরে পড়ে, সেটাকে আমরা বলবো অন টু। আর অফ মানে কি? বলটা এর উপরেই ছিল, বক্সটার উপরেই স্পর্শ করেছিল, এই বলটা এখন হচ্ছে নিচে পড়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে অফ দ্য বক্স। আর একটা বল যদি এই বক্সটার চারিদিকে ঘুরতে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যারাউন্ড দ্য বক্স। আর যদি কোনো বল এই বক্সটার নিচে থাকে, মানে একদম নিচে, এটাকে আমরা বলবো হচ্ছে আন্ডার দ্য বক্স। স্পর্শ করে নিচে, কেমন? স্পর্শ করে নিচে না থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে বিলো দ্য বক্স। তো এই বলটা যদি নিচ দিয়ে এভাবে চলে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ গোয়িং আন্ডার দ্য বক্স, মানে নিচ দিয়ে চলে গেলেও একই, আন্ডারই হবে। ঠিক আছে? আর সমান্তরাল বরাবর, মানে এটা যদি একটা দিক হয়, ধরুন এইটা একটা দিক, কোনো একটা বল যদি এই দিক বরাবরই যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালং। অ্যালং মানে বরাবর। দেখুন, এটা রাস্তা বরাবর যাচ্ছে, সুতরাং দ্য বল ইজ গোয়িং অ্যালং দ্য রোড। আর যদি আড়াআড়ি ক্রস করে, যদি এইটা একটা রাস্তা হয় এবং এই রাস্তা যদি আড়াআড়িভাবে বলটা ক্রস করে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রস। তাহলে এটা কি? অ্যাক্রস। আর থ্রু জিনিসটা কি? ভিতর দিয়ে গেলে, যেটা সার্কেলে আমি দেখিয়েছি। দেখুন, এটা একটা টিউব আকৃতির জিনিস, এই টিউবের ভিতর দিয়ে যদি কোনো কিছু চলে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে থ্রু দ্য টিউব। ঠিক আছে? আশা করি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার দ্য লাইন মেথড। লাইন মেথডে একদম সেম, উপরে যে দুটো পড়লাম এই দুটাই। ধরুন এইটা একটা লাইন, কোনো কিছু যদি একটা বল ধরুন এই লাইনের উপরে স্পর্শ করে আছে, সেটাকে আমরা বলবো অন দ্য লাইন। যদি স্পর্শ না করে উপরে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবভ দ্য লাইন। ঠিক আছে? উপর থেকে যদি নিচের দিকে পড়ে লাইনের উপরে, সেটাকে আমরা বলবো হচ্ছে অন টু। ঠিক আছে? যদি এই লাইন ধরে এদিকে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালং। যদি লাইন ক্রস করে চলে আসে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্রস। যদি এই লাইনটারই নিচে স্পর্শ করে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডার। যদি নিচে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিলো, অথবা বিনিত বলতে পারি, আন্ডারনিথ বলতে পারি। ঠিক আছে? বিনিত অথবা আন্ডারনিথ। তাহলে বুঝলাম এই জিনিসগুলো। এখন কোন একটা জিনিস এই লাইন থেকে দূরে যদি চলে যায়, তাহলে বলবো অ্যাওয়ে ফ্রম, বা শুধুমাত্র ফ্রমও বলতে পারি। যদি লাইনটার দিকে আসে কোনো কিছু, সেটাকে আমরা বলবো হচ্ছে টুয়ার্ড অথবা টু। যদি কোনো কিছু এটার পাশে থাকে, কেমন? ধরুন এই একটা লাইন, এই লাইনের পাশে কোনো কিছু আছে, নিচে না কিন্তু এটা পাশে বোঝাচ্ছি, যদি ত্রিমাত্রিক হিসেবে আঁকা সম্ভব না এই কারণে। তো পাশে যদি থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিসাইড দ্য লাইন। অথবা আমরা কি বলতে পারি?
নেক্সট টু দ্য লাইন অথবা নিয়ার দ্য লাইন। ঠিক আছে, সব কিছু বোঝা হয়ে গেল। অ্যাক্রসটা কি? এই লাইনটা যদি একটা থ্রুটা কি? এই লাইনটা যদি একটা টিউব আকৃতির জিনিস হয়, এই টিউবের ভিতর দিয়ে যদি কোনো কিছু দেয় সেটাকে আমরা বলি হচ্ছে থ্রো। ঠিক আছে, আর অ্যাক্রস কি? এটা ক্রস করে চলে আসলে। বোঝা গেল? তো এগুলোই মোটামুটি। এখন অ্যামং আর হচ্ছে আমাদের বিটুইন। ধরুন এই দুইটা লাইন, এইটা একটা লাইন আর এইটা একটা লাইন, এই দুইটা লাইন পাশাপাশি আছে। এই দুইটা লাইনের মাঝে যদি কোনো একটা বল থাকে আমরা বলবো হচ্ছে দ্য বল ইজ ইন বিটুইন দ্য টু লাইন্স। মানে দুইটা লাইনের মাঝে আছে। আর যদি অনেকগুলো লাইনের মাঝখানে থাকে, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, তখন আমরা বলবো অ্যামাং দ্য লাইন, মানে অনেকগুলো লাইনের ভিতরে আছে। ঠিক আছে, সুতরাং এগুলোই মোটামুটি আমাদের লাইন মেথড। তাহলে আমরা তিনটা মেথড শিখলাম। একটা ছিল হচ্ছে আমাদের বক্স মেথড বা সাইকেল মেথড, সাইকেল মেথড বা সার্কেল মেথড। একটা ছিল বক্স মেথড, আর আরেকটা ছিল হচ্ছে আমাদের লাইন মেথড। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের প্রিপোজিশনগুলো মনে রাখা সব থেকে জাদুকরী টেকনিক। ঠিক আছে, এখন আসুন দ্য প্রিপোজিশন পিরামিড। তো এই পিরামিডটা আমাদের একটু মনে রাখতে হবে। কেমন? তো এই পিরামিড মূলত তিনটা জিনিসের দেখুন দেখিয়েছে, মানে তিনটা প্রিপোজিশনের জিনিস দেখিয়েছে, মানে কোথায় ব্যবহার হয়। একটা হচ্ছে ইন, একটা হচ্ছে অন, আর একটা হচ্ছে অ্যাট। এই তিনটা প্রিপোজিশনকে আমাদের এই পিরামিডটাতে বা এই পিরামিড লাইক একটা ত্রিকোণাকৃতির যে বক্স এখানে দেখানো হয়েছে। সেটা কি? একটা হচ্ছে টাইম, যখন টাইম সেন্সে ব্যবহৃত হবে তখন এই প্রিপোজিশনগুলো কোথায় কোথায় লাগবে। আর যখন প্লেসের সেন্সে বা প্রিপোজিশন অফ প্লেস হিসেবে ব্যবহৃত হবে তখন এই প্রিপোজিশনগুলো কোথায় কোথায় প্রয়োজন হবে। তো আমরা এটা কি করে মনে রাখতে পারি? এটা আসলে অনেক ইজি, উপর থেকে আসবো। যদি বিগার কোনো কিছু হয় সেখানে হচ্ছে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, স্মলার যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তাহলে বিগার কোনো কিছু হলে হচ্ছে ইন, আর স্মলার কোনো কিছু হলে হচ্ছে অন। আর একেবারে পিচ্ছি যদি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্মলেস্ট, সেটা হচ্ছে অ্যাট। আর ইন জেনারেল, আমরা একটা কথাই তো বলি ইন জেনারেল, তার মানে কি জেনারেলি আমরা হচ্ছে ইন ব্যবহার করব। আর যদি জেনারেল থেকে একটু বেশি স্পেসিফিক হয় সেটাকে আমরা অন ব্যবহার করব। আর যদি খুব বেশি স্পেসিফিক হয় সেটা আমরা অ্যাড ব্যবহার করব। তাহলে 6টা জিনিস শিখলাম। একেবারে বড় জায়গায় হচ্ছে ইন, তার থেকে একটু ছোট জায়গায় হচ্ছে অন, একেবারে ছোট জায়গায় হচ্ছে অ্যাড। জেনারেলি হচ্ছে ইন, একটু স্পেসিফিক হচ্ছে অন, ভেরি স্পেসিফিক হচ্ছে আমাদের অ্যাড। বোঝা গেল? এই 6টা জিনিস যদি মনে থাকে তাহলে এবার আমরা পরবর্তীতে যাই। এখন এখানে দেখুন, ইন জেনারেল সেঞ্চুরি অনেক, প্রথমে প্রিপোজিশন অফ টাইমে আসছে। কেমন? সেঞ্চুরি অনেক বড় একটা সময়। কেমন? তার মানে পুরো একটা 100 বছরের একটা স্প্যানকে বোঝায়। তো এটা ইন জেনারেল অনেকগুলো বড় একটা সময়কে বোঝাচ্ছে। সুতরাং এই যে সেঞ্চুরিস, তারপরে ডিকেটস, ইয়ার্স, মান্থস, উইকস, সিজনস, পিরিয়ড অফ টাইম, হলিডেজ, পার্টস অফ দ্য ডে, এই জিনিসগুলো এগুলো ইন জেনারেলি বোঝায়। সুতরাং এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে ইন। ঠিক আছে, তাহলে জিনিসগুলো আবার মনে করিয়ে দিই। কি কি? আমাদের সেঞ্চুরি তার থেকে একটু কম, 100 বছর, 10 বছর, 1 বছর, 1 মাস, তারপরে উইক, তারপরে আমাদের সিজন মানে ঋতু, পিরিয়ড অফ টাইম, হলিডে, পার্টস অফ দ্য ডে। এই জিনিসগুলোর পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। ঠিক আছে, তাহলে ইন কোথায় কোথায় বসাবো? সেঞ্চুরি, ডিকেড, ইয়ার, মান্থ, উইক, সিজন, পার্ট অফ টাইম, হলিডেজ, পিরিয়ড অফ টাইম, হলিডেজ এবং পার্টস অফ দ্য ডে। এখন পার্টস অফ দ্য ডে এর ক্ষেত্রে একটা কথা আছে, সব পার্টস অফ দ্য ডে এর ক্ষেত্রে কিন্তু আমাদের ইন বসবে না। কেমন? যেমন অ্যাট নুন, এখানে অ্যাট বসছে। কেমন? আবার যদি বলি ইন দ্য আফটারনুন, তখন আবার হচ্ছে ইন বসছে। তো যেই সমস্ত সময়ের আগে বা পার্ট অফ দ্য ডে এর আগে দি থাকবে, এটা মনে রাখবেন। যেই সমস্ত পার্ট অফ দ্য ডে এর আগে দি থাকবে, দেখুন এখানে দি আছে, তার আগে হচ্ছে ইন বসবে এবং বাকি সকল ক্ষেত্রে অ্যাট। তাহলে কি? অ্যাট নাইট, দেখুন আমরা কিন্তু বলি না অ্যাট দ্য নাইট, যেহেতু দা নেই এই কারণে অ্যাট। আবার বলি অ্যাট নুন, কারণ কি? দা নুন কখনো বলি না এই কারণে অ্যাট। কিন্তু যদি বললাম আফটারনুন তখন ইন দ্য আফটারনুন। কেমন? তারপরে অ্যাট মিড নাইট। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। সুতরাং পার্ট অফ দ্য ডে এর ক্ষেত্রে সব ক্ষেত্রে ইন বসবে, একমাত্র অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট নুন এইগুলোতে হচ্ছে অ্যাট বসবে। তাহলে আবার একটু মনে করিয়ে দিই আমি, ইন কোথায় কোথায় বসবে? ডিকেড, সেঞ্চুরি, ইয়ার, মান্থস, উইক, সিজনস, পিরিয়ড অফ টাইম, হলিডেজ এবং পার্টস অফ দ্য ডে। ঠিক আছে, তারপরে আসুন অন। অন কি? একটু মোর স্পেসিফিক টাইম। কেমন? যেমন হলিডে, উইথ ডে। হলিডে উইথ ডে বলতে কি বোঝাচ্ছে? দেখুন আগেও আমি বলেছি হলিডেজ,
এখানে দেখুন আমরা ডে কথাটা উল্লেখ করিনি, আমরা ডিরেক্টলি বলে দিয়েছি দ্য স্টার হলিডে, কিন্তু এখানে দেখুন ডে বলছি, স্টার ডে। আমরা যদি বলি ক্রিসমাস ডে, তাহলে সেখানে আমরা অন বসাবো, নট ইন। কিন্তু আমরা যদি বলি ক্রিসমাস হলিডে, ক্রিসমাস হলিডে, তখন কিন্তু আমরা হচ্ছে এই ইন বসাতে পারবো না, তখন আমরা বসাবো হচ্ছে তখন কিন্তু আমরা অন বসাতে পারবো না, তখন বসাতে হবে হচ্ছে ইন। তাহলে বোঝা গেল? তাহলে যদি হলিডেসের সাথে ডে শব্দটা থাকে তাহলে তখন আমরা বসাবো হচ্ছে অন। তারপরে ডেইস, ডেটস, স্পেসিফিক ডেইস, যেমন আমরা বলতে আমার বার্থডে অথবা তার মৃত্যুদিন অথবা শোক দিবস, এরকম স্পেসিফিক দিন যদি বলি সেক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাবো। টাইম, যেমন উইকেন্ড, ডে আর পার্ট অফ দ্য ডে এর ক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাতে পারি যদি স্পেসিফিক কোনো একটা সময়ের একটা ডেকে বোঝাই। আমি যদি বলি রবিবারের সকাল, তাহলে এটা হচ্ছে একটা স্পেসিফিক পার্ট অফ দ্য ডে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে অন বসাতে পারবো। ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে মানে হলিডে উইথ ডে, তারপরে ডেইস, ডেটস, স্পেসিফিক ডেইস, তারপরে টাইম, ডে প্লাস পার্ট অফ দ্য ডে, এই ক্ষেত্রে যদি এরকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা অন বসাবো। ঠিক আছে? তারপরে অ্যাড কোথায় বসাবো? খুব বেশি স্পেসিফিক যদি হয়, যেমন আওয়ার্স, মিনিটস, এই বিষয়গুলো অনেক বেশি স্পেসিফিক, সুতরাং এই ক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। পার্ট অফ দ্য ডে, যেমন অ্যাট মিড নাইট, অ্যাট নুন, এই ক্ষেত্রে। তারপরে টাইম, অ্যাট দ্য মোমেন্ট। ঠিক আছে? হলিডেজ উইদাউট ডে, দেখুন হলিডের সাথে যদি হলিডে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ইন বসিয়েছি, যদি হলিডে না থেকে শুধুমাত্র ডে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা অন বসিয়েছি, আর যদি কোনো কিছুই উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড বসিয়েছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম হিসেবে যখন আমরা এটা ব্যবহার করব তখন। এখন আসুন প্রিপোজিশন অফ প্লেস হিসেবে যখন ব্যবহার করব তখন কি করে ব্যবহার করব। এটা হচ্ছে যদি কান্ট্রিজের নাম থাকে, যদি সিটিসের নাম থাকে, যদি নেইবারহুডের নাম থাকে, যদি এনক্লোজড স্পেসের নাম থাকে, এই সব ক্ষেত্রে আমরা হচ্ছে ইন বসাবো। যেমন ফ্রান্স একটা কান্ট্রি, প্যারিস একটা সিটি, ম্যানহাটন একটা নেইবারহুড, আর কার মানে একটা কারের ভিতরে, তখন আমরা কি বসাবো? ইন। ঠিক আছে? তার মানে কান্ট্রি, সিটিস, নেইবারহুড এবং এনক্লোজড স্পেস, এই সব জায়গায় আমরা বসাবো হচ্ছে ইন। ঠিক আছে? এবার আসুন তাহলে অন কোথায় বসাবো? অন হচ্ছে স্ট্রিটস, এভিনিউস, সারফেসেস, মিনস অফ ট্রান্সপোর্ট আর কমিউনিকেশন, এই জায়গাগুলোতে আমরা বসাবো হচ্ছে অন। যেমন আমি যদি বলি কলম্বাস স্ট্রিট বা প্যারিস স্ট্রিট, এইসব জায়গাতে আমরা হচ্ছে অন বসাবো, অন দ্য কলম্বাস স্ট্রিট। 7th এভিনিউ, এখানে এভিনিউ এর কথা বলছি, যেমন আমরা বলি অন বঙ্গবন্ধু এভিনিউ, তার মানে কি এখানে এভিনিউ এর কথা বলছি, সুতরাং এখানে অন বসাতে হবে। ফ্লোর যদি বলি তাহলে বলি ওই যে অন দ্য ফ্লোর, ইজ গোয়িং অন দ্য ফ্লোর, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সারফেস বোঝায়, সুতরাং এখানে অন বসাবো। অন এ বাস মানে মিনস অফ ট্রান্সপোর্ট হিসেবে, এখানে একটা কথা আছে, যেসব বাসের ভিতরে মুভ করা যায় আর যেসব বাসের ভিতরে মুভ করা যায় না, এটা আমি পরে বোঝাবো, কেমন? আপাতত এখন বাদ দিই। তারপরে হচ্ছে দ্য রেডিও, এটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, সুতরাং এই জায়গাগুলোতে আমরা বসাবো হচ্ছে অন যখন আমরা প্লেস সেন্স বসাবো। আর যদি স্পেসিফিক স্ট্রিটের নাম থাকে, স্পেসিফিক অ্যাড্রেসের নাম থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। আর স্পেসিফিক যদি লোকেশনের নাম থাকে সেখানে হচ্ছে আমরা অ্যাড বসাবো। সুতরাং ইনসাইডে আমরা বলতে পারি যে জেনারেল কোনো স্টেটমেন্ট বোঝালে সেখানে ইন বসাবো, একটু স্পেসিফিক হলে সেখানে অন, ভেরি স্পেসিফিক হলে অ্যাড, বিগার জিনিসে আমরা ইন বসাবো, একটু স্মলার হলে অন, একেবারে স্মলেস্ট হলে সেখানে অ্যাড বসাবো। তাহলে আমি আশা করছি আপনারা প্রিপোজিশনের যে পিরামিডটা আছে এই পিরামিডটা বুঝেছেন। আচ্ছা, এখন আসুন প্রিপোজিশন টু এক্সপ্রেস টাইম। তাহলে টাইমস এক্সপ্রেস করতে অনেকগুলো প্রিপোজিশন আছে, এটা এখন বুঝবো। ওই যে কেউ কেউ বলে না, তুমি একদম সময় এসেছো, তুমি সময়ের পরে এসেছো, তুমি সময়ের আগেই চলে এসেছো, তুমি তো একদম সময় এসেছো। সুতরাং এই যে সময় নিয়ে যেই কনফিউশন, এটা আমরা ক্লিয়ার হবে আজকে। আমি যদি বলি বিফোর টাইম, তার মানে হচ্ছে সময়ের পূর্বে চলে আসা। কালারটা চেঞ্জ করে দিই, ওকে। আমি যদি বলি বিফোর টাইম, তার মানে কি সময়ের পূর্বে চলে আসা। আমি যদি বলি আফটার টাইম, তার মানে পরে যাচ্ছা। যেমন দ্য টিম প্র্যাকটিসড বিফোর দ্য গেম, মানে ওই দলটি তাদের মেইন যে খেলা তার পূর্বে প্র্যাকটিস করেছিল। দ্য টিম প্র্যাকটিসড আফটার দ্য গেম, তার মানে তাদের খেলার পরে প্র্যাকটিস করেছিল। এটা তো সহজ বুঝবেন। আর ডিউরিং মানে চলমান সময়ে। দ্য ফ্যান্স চেয়ার ডিউরিং দ্য গেম, মানে যখন খেলা চলছিল তখন তারা আনন্দ করছিল। ঠিক আছে? সুতরাং চলমান সময় বোঝালে হচ্ছে ডিউরিং। সিন্স হচ্ছে হতে থেকে, আর ফর হচ্ছে যাবত ধরে। এই দুটা মেইনলি হচ্ছে আমাদের যেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই সেন্সে বেশি ব্যবহৃত হয়। যদি আমি বলি হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, মানে সে সকাল হতে বা সকাল থেকে পড়ছে। কিন্তু আমি যদি বলি হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, মানে সে 2 ঘন্টা ধরে পড়ছে বা 2 ঘন্টা যাবত পড়ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আনটিল আপ টু।
তো আনটিল আপ টু দুইটাই সেম মিনিং বোঝায়, মানে পর্যন্ত। যেমন আই উইল স্টে আনটিল মুন, তার মানে কি আমরা হচ্ছে মুন বলছি, নুন, তার মানে দুপুর পর্যন্ত আমরা হচ্ছে থাকবো। আপ টু নাও উই হ্যাভ লার্নড আ লট, মানে এখন পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি। ঠিক আছে, সুতরাং আপ টু এবং আনটিল মানে হচ্ছে পর্যন্ত। তারপরে অ্যারাউন্ড অ্যাবাউট মানে কাছাকাছি সময়, মানে প্রায়। যেমন উইল বি দেয়ার অ্যারাউন্ড 10 PM, মানে মোটামুটি আমরা 10টার সময় পৌঁছে যাবো, মানে মোটামুটি সময় আর কি। ইটস অ্যাবাউট 10 PM, মানে এটা প্রায় 10টা বাজে বা মোটামুটি 10টা বাজে। ঠিক আছে, বাই মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বা আশেপাশে, মানে যেই সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই বা সেই সময়ের আশেপাশে যদি আপনি পৌঁছে যান কোথাও, তখন আমরা বলতে পারি হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বা আশেপাশে। যেমন কল মি বাই 10 PM, মানে মোটামুটি 10টার দিকে আপনি আমাকে ফোন করতে পারেন। থ্রু আউট মানে সম্পূর্ণ সময় জুড়ে। হি স্লেপ থ্রু দ্য গেম, মানে পুরোটা খেলা জুড়ে সে ঘুমাচ্ছিল। অ্যাট অন ইন মানে লুক অ্যাট দ্য পিরামিড, লুক অ্যাট দ্য পিরামিড মানে হচ্ছে পিরামিডের ভিতরে আমরা দেখিয়ে দিয়েছি কোথায় ইন ব্যবহার হবে, কোথায় অ্যাড ব্যবহৃত হবে। জেনারেলি আমরা হচ্ছে ইন ব্যবহার করব, একটু স্পেসিফিক হলে হচ্ছে আমরা অন ব্যবহার করব, ভেরি স্পেসিফিক হলে হচ্ছে আমরা অ্যাড ব্যবহার করব। ঠিক আছে, এটা আমি বলেই দিয়েছি। আর অ্যাট মানে নির্দিষ্ট সময় বা স্পেসিফিক টাইম, এটা তো বললাম। ইন মানে হচ্ছে সময়ের মধ্যে, প্লিজ বি ইন টাইম মানে সময়ের মধ্যে তুমি উপস্থিত থাকো। অন টাইম মানে এক্স্যাক্টলি যে সময় বলেছে সেই সময়। যেমন আপনাকে কেউ বললো আপনি 9টায় উপস্থিত থাকবেন, আপনি এক্স্যাক্টলি 9টায় সেখানে গিয়ে উপস্থিত হলেন, এটাকে বলা হবে অন টাইম। ঠিক আছে, সুতরাং এটাকে বলা হয় যথাসময়ে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট হচ্ছে এখনই। আর টু মানে বাকি থাকা অর্থে, যেমন ইট ইজ 10 minutes left to 10 PM, মানে এখনও 10টা বাজতে 10 মিনিট বাকি। পাস্ট মানে কি অতিক্রম করলে বা বেশি হলে, যেমন ইট ইজ 10 past 11, তার মানে কি এটি হচ্ছে 11টা বেজে 10 মিনিট। ঠিক আছে, আশা করি টাইম সেন্স নিয়ে যতগুলো প্রিপোজিশন আছে সব ক্লিয়ার হয়ে গেছে। এবার আসুন হচ্ছে আমাদের অ্যাট স্পেসিফিক যে প্রিপোজিশনগুলো আছে, এটা জেনারেলি আমরা কি রুল ব্যবহার করে কোথায় কোথায় ব্যবহার করব। অ্যাটের কথা যদি বলি, অ্যাটের প্রথম যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ছোট স্থান, অবস্থান বা নির্দিষ্ট কোনো স্থির বিন্দু বা স্থান বোঝাতে আমরা ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমার গ্রামের নাম পার্বতীপুর, সুতরাং আই লিভ এট পার্বতীপুর, আমি যদি ইন বলি সাথে সেটা বড় সময় হয়। আমি একটু আগে বললাম না পিরামিডটাতে, সুতরাং এইটা। আমি যদি বলি স্পেসিফিক একটা জায়গাতে আমি আসি, যেমন আমি অফিসে আসি, অফিস একটা স্পেসিফিক জায়গা, এখানে অ্যাড বসাতে হবে। আই লিভ এট বক্সিবাজার ইন ঢাকা, মানে একটা স্থির বিন্দু। ঢাকা তো অনেক বড় জায়গা, কিন্তু ঢাকার ভিতরে অনেকগুলো ছোটো ছোটো জায়গা আছে, যেমন আমি বক্সিবাজারে থাকি, সুতরাং অ্যাট বক্সিবাজার। কিন্তু ঢাকার আগে ইন হবে, কারণ কি ঢাকা জেনারেলি অনেক বড় একটা জায়গা। ঠিক আছে, নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন শি উইল কাম অ্যাট 8 PM, মানে এক্স্যাক্টলি সে 8 PM মোটামুটি আসবে আর কি, নির্দিষ্ট সময় এটাই। মাত্রা বোঝাতে, দ্য কার রান অ্যাট 100 km/h, রাইস সেলস অ্যাট 40 per kg। ঠিক আছে, চরম সীমা বোঝাতে, মানে অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, অ্যাট দ্য বেস্ট, অ্যাট দ্য ওর্স্ট, এই বিষয়গুলো। দিনের সময় বোঝাতে, যেমন অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 9, অ্যাট লাঞ্চ, অ্যাট ব্রেকফাস্ট, ডিনার, সাপার, টি ব্রেক, ডে ব্রেক, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট উইকেন্ড, এটসেট্রা। তাহলে এই যে দিনের সময়গুলো আছে, এই সময়গুলোর আগে হচ্ছে আমরা অ্যাড বসাবো। দেখুন এখানে কোনো দি নেই কিন্তু, বা কোনো প্রিপোজিশন নেই, আর্টিকেল নেই। আর্টিকেল থাকলে সেখানে ইন বসাতে হবে। হ্যাঁ, এবং বাকিগুলো তো পিরামিডের ভিতরে আমি বলেই দিয়েছি, সুতরাং এখানে আর বলছি না। ঠিক আছে, তাহলে এইটা ছিল মোটামুটি অ্যাড কোথায় কোথায় বসাবো। তাহলে ছোট স্থান, অবস্থান, নির্দিষ্ট কোনো স্থূলবিন্দু বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে, মাত্রা বোঝাতে, চরমসীমা বোঝাতে এবং দিনের সময় বোঝাতে। ঠিক আছে, এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড ব্যবহার করব। ইন কোথায় ব্যবহার করব? ইন তখন ব্যবহার করব যখন জায়গাটা অনেক বেশি বড় হবে, কোনো স্টেট হতে পারে, কান্ট্রি হতে পারে, সিটি হতে পারে, কোনো প্রভিন্স হতে পারে। যেমন হি লিভস ইন কানাডা, একটা কান্ট্রি। তারপরে হি লিভস ইন নিউ ইয়র্ক, এটা হচ্ছে একটা স্টেট। হি লিভস ইন ঢাকা, এটা একটা সিটি। আবার যদি বলি হি লিভস ইন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ কোনটা? ওই যে ভারতের একটা প্রদেশ আর কি, মানে হায়দ্রাবাদ যার রাজধানী আর কি, যারা তেলেগু বলে আর কি, যারা তেলেগু ছবি দেখেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ফ্যামিলিয়ার মনে হবে। সময়ের মধ্যে বোঝাতে, মানে ইন টাইম বলতে, যদি আপনাকে বলা হয় 10টার ভিতরে আপনি আসবেন, তাহলে ইউ হ্যাভ টু কাম ইন 10 PM। ওকে, মানে সময়ের ভিতরে যদি আসতে হয় আপনাকে, অনির্দিষ্ট সময়, যেমন মিনিট, আওয়ার, ডে, মান্থ, সিজন, ইয়ার, এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করতে পারি। অবস্থা বোঝাতে, যেমন পোশাক পরিচ্ছদ, আর্থিক বা স্বাস্থ্য অবস্থা, ভয়, সন্দেহ, বিস্ময়, কান্নার রাগ, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা ইন ব্যবহার করব। যেমন আলিম ওয়াজ ইন স্কুল ইউনিফর্ম, হিজ হেলথ ইজ ইন গুড কন্ডিশন, হি ক্রাইড আউট ইন ফেয়ার। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কন্ডিশন। ঠিক আছে, তো দিনের 3টার সময়, ইন দ্য মর্নিং, আফটারনুন, ইন দ্য ইভিনিং। এই দা যার আগে আছে তার আগে হচ্ছে আমরা কি বসাবো? ইন বসাবো।
যাত্রা বিরতি বোঝাতে সময়ের আগে ইন না বসে অ্যাড বসবে, এটা একটু মনে রাখবেন। কেমন নর্মালি হচ্ছে কি বড় সময়ের আগে কি বসবে, অ্যাড মানে ইন বসবে, ছোট সময়ের আগে অ্যাড বসবে। কিন্তু যদি যাত্রা বিরতি বোঝায়, যেমন কেউ একজন যাবে হচ্ছে আমাদের নিউ ইয়র্কে, কিন্তু সে যাত্রাপথে লন্ডনে একটু থামলো, তাহলে এটাকে বলা হবে হচ্ছে অ্যাড। তখন বড় জায়গার আগেও আমরা অ্যাড বসাবো, কিন্তু লন্ডন অনেক বড় সিটি, কিন্তু নর্মালি হচ্ছে এখানে ইন বসবে, ঠিক আছে। যেমন হি স্টপড এট লন্ডন অন হিজ ওয়ে টু নিউ ইয়র্ক, বোঝা গেছে। মানে যাত্রা বিরতি বোঝাতে বড় শহরের আগেও আমরা হচ্ছে অ্যাড ব্যবহার করতে পারি। আচ্ছা, একটু আজান দিচ্ছে, একটু ওয়েট করি। ওকে, তারপর হচ্ছে টু। টু কোথায় কোথায় আমরা ব্যবহার করবো ইন জেনারেল? গন্তব্য বোঝাতে, যেমন হি হ্যাজ গান টু কলেজ, তার মানে কি সে হচ্ছে কলেজে গেছে, বা কলেজে গিয়েছে, হ্যাঁ। সুতরাং এইটা হচ্ছে আমাদের গন্তব্য বোঝাতে, সুতরাং এখানে আমরা টু ব্যবহার করব। পর্যন্ত বোঝাতে, দে ফট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটেল, মানে যতক্ষণ না আমাদের যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করেছে। কাছে বা নিকটে অর্থে মানে কাম টু মি বা কাম নেক্সট টু মি, কাম নিয়ার মি, এই এই এক্সপ্রেশনগুলো বা এই প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, অনুপাত বোঝাতে, যেমন 4-3 মানে 4-3 মানে 4/3 আর কি, ঠিক আছে। অনুযায়ী বা অনুসারে বোঝাতে, আই ফাউন্ড দ্য প্লেস টু মাই লাইকিং, মানে আমি যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটা এই প্লেসটা। তুলনা বোঝাতে, যেমন কম্পারিজন টু। ওকে, সুতরাং গন্তব্য, পর্যন্ত, কাছে বা নিকটে, অনুপাত, তারপরে অনুযায়ী, অনুসারে, তুলনা, এই বিষয়গুলোতে আমরা হচ্ছে টু ব্যবহার করব। এখন টুয়ার্ড আর টু নিয়ে একটা কনফিউশন হয়, ওই যে আমি বললাম যে দিকে বোঝাতে, ধরুন এটা একটা সার্কেল, এই সার্কেল বা সাইকেল এর দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি, টুয়ার্ড ব্যবহার করতে পারি। তো মোটামুটি সেমই, অল্প একটু ডিফারেন্ট আছে। যেমন টুয়ার্ড দিয়ে দিকে বোঝায়, তবে গন্তব্য না। যেমন এই যে যে বক্সটা, এই বক্সটাতে গিয়ে যদি আমি থেমে যাই, মানে এইটাই যদি আমার গন্তব্য হয়, সেটা হচ্ছে আমার টু। কিন্তু আমি যদি এই বক্সের দিকে আমি যাচ্ছি, কিন্তু এই বক্সটা আমার গন্তব্য না, মানে হতে পারে এই বক্সের আগে আমি থেমে যাব বা বক্সের পরে গিয়ে থামবো, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা বলবো হচ্ছে টুয়ার্ড। তার মানে টুয়ার্ড টু দুইটাই মানে হচ্ছে দিকে যাওয়া, কিন্তু টু হচ্ছে ওখানে গিয়ে থেমে যাওয়া বা ওইটাই আমার গন্তব্য। আর টুয়ার্ড কি ওইখানে ওই গন্তব্যে আমি যেতেও পারি বা নাও যেতে পারি, কিন্তু ওইটার দিকে আমি যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, যেমন আমি কলেজের দিকে যাব, কলেজে নাও যেতে পারি, এটা হচ্ছে টুয়ার্ড। কিন্তু আমি যদি বলি আমি কলেজে যাব, তাহলে এটা হচ্ছে টু, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স। সুতরাং টুয়ার্ড আর টু নিয়ে কনফিউশন করবেন না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এইবার আসে হচ্ছে অন। তো অন তো বলেছি আমি যখন বক্স মেথড বললাম যে স্পর্শ করে যদি উপরে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অন। তো বুক ইজ অন দ্য টেবিল। কিন্তু স্পর্শ করে যদি উপরে, স্পর্শ না করে যদি উপরে থাকে, সেটাকে আমরা বলি কি অ্যাবভ বা ওভার। ওকে, সময় বা তারিখ বোঝাতে গো অন মন্ডে। তো অন তো আমি একটু আগেই বললাম, একটু মোর স্পেসিফিক টাইম, আর একটু বেশি জেনারেল, যদি মানে একটু জেনারেল থেকে একটু বেশি যদি স্পেসিফিক আমাদের প্লেস হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অন ব্যবহার করবো। নির্ভরশীলতা বোঝাতে, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস, এটা গ্রাস হবে, কি হয়ে গেছে, মানে আমাদের গরু যারা আছে এরা হচ্ছে ঘাস খেয়ে বাঁচে, ঘাসের উপর নির্ভরশীল, এই অর্থে। বস্তুবাচক কোনো কিছু চলমান অর্থ, যেমন দ্য হাউস ইজ অন ফায়ার, তার মানে ফায়ার তো হচ্ছে বস্তুবাচক, কিন্তু এটা কি চলতে পারে? চলতে পারে না। তো তো এটাকে চলমান অর্থে, মানে আগুন যে মানে জ্বলছে, এটা বোঝাতে আমরা হচ্ছে অন ব্যবহার করতে পারি। পরপরই বোঝাতে, অন রিসিভিং দ্য নিউজ হি বাস্ট আউট ইন টিয়ার্স, মানে সে খবরটা পাওয়ার সাথে সাথেই কান্নায় ফেটে পড়লো। ওকে, মানে পরপরই যেই খবর পেলো সে কান্নায় ফেটে পড়লো। তো এই পরপরই বোঝাতে হচ্ছে আমরা অন ব্যবহার করতে পারি। সম্বন্ধ বোঝাতে, রাইট অ্যান এসে অন পলিউশন, তার মানে কি পলিউশন সম্বন্ধে বা পলিউশনের উপরে একটা রচনা লিখো। তো এই বিষয়গুলো মানে স্পর্শ করে উপরে, সময়, দিন, তারিখ, নির্ভরশীলতা, বস্তুবাচক কোনো কিছু চলমান বোঝাতে, পরপরই বোঝাতে, সম্বন্ধ বোঝাতে, এই এক্সপ্রেশনগুলোর পরে বা আগে আমরা হচ্ছে কি বসাবো? অন বসাবো। এখন অন, আপ, অ্যাবভ, ওভার, এই চারটা নিয়ে কনফিউশন হয়। ওই যে বললাম, স্পর্শ করে উপরে যদি স্থির থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে অন, স্থির থাকা লাগবে, ঠিক আছে। স্পর্শ করে উপরে স্থির থাকলে অন, স্পর্শ না করে উপরে স্থির থাকলে অ্যাবভ, এটাও স্থির, তাহলে অ্যাবভও স্থির, অনও স্থির, এই দুইটা হচ্ছে স্থির। কিন্তু অন হচ্ছে স্পর্শ করে
আর অ্যাবভ হচ্ছে স্পর্শ না করে, ঠিক আছে। আর স্পর্শ না করে উপরে গতিশীল থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওভার। ওভার কি, তাহলে স্পর্শ করে নেই এবং উপরে হচ্ছে গতিশীল, মানে থেমে নেই, স্থির নেই, এটাকে আমরা বলবো হচ্ছে ওভার। ওকে, তাহলে আমি যদি বলি দ্য প্লেট ইজ অন দ্য টেবিল, মানে ওই প্লেটটি টেবিলের উপরে আছে। দ্য স্কাই ইজ অ্যাবভ দ্য হেড, মানে উপরে তো স্থিরই আছে কিন্তু উপরে আছে, স্পর্শ করে নেই, মানে মাথা তো স্পর্শ করে নেই, তাই না। দ্য প্লেন ইজ গোয়িং ওভার মাই হেড, মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে স্পর্শ না করে, ঠিক আছে। তো আমি আশা করছি এটা আপনারা বুঝে ফেলেছেন। তাহলে অন মানে কি, স্পর্শ করে উপরে স্থির। অ্যাবভ মানে কি, স্পর্শ না করে উপরে স্থির। ওভার মানে কি, স্পর্শ না করে উপরে চলমান বা গতিশীল। ওকে, আরেকটা কি, নিচ থেকে যদি উপরে পড়ে যায়, কেমন, মানে নিচ থেকে উপরে, সরি পড়ে যায় না, মানে নিচ থেকে উপরের দিকে গেলে হচ্ছে সেটা হচ্ছে আপ। যেমন হি লিফটেড দ্য ডাম্বেলস আপ, মানে সে ডাম্বেলসগুলো উপরে তোলা ছিল। সুতরাং এটা হচ্ছে এই চারটা এক্সপ্রেশন বা চারটা প্রিপোজিশনের ভিতরে হচ্ছে ডিফারেন্স। আশা করি বুঝতে পেরেছেন। বিষয়গুলো আসলে অনেক মজার প্রিপোজিশন, তাই না। এখন ফোনে কথা বলার অর্থে কী কী আমরা ব্যবহার করি প্রিপোজিশন, এটা একটু জেনে নিই। আমরা অলরেডি কারোর সাথে কথা, কেউ ধরুন অলরেডি কারোর সাথে ফোনে কথা বলছে, সেটাকে আমরা বলবো অন ফোন। আর এমনি জেনারেলি যদি কেউ ফোনে কথা বলতে চায়, ফোনে এখনো কথা বলা শুরু করেনি, কেবল কল দিচ্ছে, এরকম হলে সেটাকে আমরা বলবো ওভার ফোন বা বাই ফোন। যেমন হি ওয়াজ অন ফোন কল, মানে সে অলরেডি কারোর সাথে ফোনে কথা বলছিল। আমি যদি বলি হি উইল টক টু ইউ ওভার দ্য ফোন বা বাই দ্য ফোন, তখন আমি বুঝতে পারছি যে সে আমার সাথে ফোনে কথা বলবে, বলা শুরু করেনি। মানে অলরেডি বলা শুরু করলে অন, আর যদি ফোনে কথা বলতে চায় বা বলবে এখন শুরু করেনি, এটা আমরা বললে হচ্ছে ওভার অথবা বাই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিসিএসে আসছে কিন্তু অনেকবার। এবার ইনটু কি অনটু কি, এই দুইটা আমরা জানি অলরেডি, তাও আরেকবার আমরা মানে ঝালাই করে দেওয়া থেকে বলে সেটা করি বা রিভিশন দিয়ে দিই। বাইরে থেকে ভিতরে অর্থে হচ্ছে ইনটু বসে, মানে বাইরে থেকে কোনো কিছু যদি ভিতরে আসে সেটা আমরা বলবো হচ্ছে ইনটু। যেমন হি ওয়েন্ট ইনটু দ্য রুম, কিন্তু একটা কথা আছে, প্রবেশ করা অর্থে এন্টারের পরে ইনটু বসবে না। ওই যে আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ে আসছি হি এন্টার্ড ইনটু দ্য রুম, হি এন্টার্ড ইনটু দ্য রুম, এটা একদম ভুল 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 ভুল। এন্টারের পরে প্রবেশ করা অর্থে কোনো সময় ইনটু বসবে না, তবে অন্য অর্থ প্রকাশ করলে ইনটু বসতে পারে। তাহলে বাইরে থেকে ভিতরে বোঝালে আমরা নর্মালি হচ্ছে ইনটু ব্যবহার করব, কিন্তু এন্টারের ক্ষেত্রে প্রবেশ অর্থে ইনটু বসাবো না, অন্য অর্থে এন্টারের ক্ষেত্রে আমরা ইনটু বসাতে পারি। যেমন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, মানে কি ভিতরে প্রবেশ করলো, ক্লাসরুমের ভিতরে, মানে প্রবেশ অর্থে আমরা এখানে ইনটু দিলাম না। কিন্তু আমি যদি বলি হি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, এখানে কিন্তু প্রবেশ করা অর্থে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কোনো একটা এগ্রিমেন্টে সাইন করা বা মানে সম্মতি দেওয়া, এই টাইপের কোনো কিছু, ঠিক আছে। তারপরে অনটু কি, উপর থেকে কোনো কিছু যদি পতিত হয় সেটাকে আমরা অনটু বলি। যেমন দ্য বল ফল অনটু দ্য বক্স, তার মানে এটা যদি কোনো একটা বক্স হয় এবং এই বক্সের পরে যদি নিচের থেকে মানে উপর থেকে কোনো একটা বল পড়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে দ্য বল ফল অনটু দ্য বক্স, মানে উপর থেকে নিচে কোনো কিছুর উপরে পতিত হওয়া, ঠিক আছে। তাহলে ইনটু আর অনটু নিয়ে কোনো কনফিউশন আছে? আশা করি নেই। এবার আসুন অফ। তো বাংলায় এর অর্থে বা যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি র বলি, এই এর অর্থে হচ্ছে আমরা অফ ব্যবহার করি। যেমন বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ দ্য বাঙালিস, মানে বাংলাদেশ বাঙালিদের দেশ। ধারণ ক্ষমতার পূর্ণতা বোঝাতে, যেমন গ্লাস অফ ওয়াটার, মানে পুরোপুরি এক গ্লাস পানি, এক গ্লাসের কমও না বেশিও না, মানে পরিপূর্ণতা, এটাকে আমরা বোঝাই হচ্ছে অফ দিয়ে। তার মানে এক হচ্ছে র বা এর অর্থে, আরেকটা হচ্ছে ধারণ ক্ষমতার পূর্ণতা। সম্পর্ক, উৎস বা অধিকার বোঝাতে, যেমন হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, মানে সে যে জায়গা থেকে আসে সেটা অনেক বড় একটা ফ্যামিলি, এটা হচ্ছে একটা উৎস বলতে পারি বা যেখান থেকে আসে। গিভ মি আ রিং অফ গোল্ড, তার মানে কি এখানে হচ্ছে কি জিনিস দিয়ে তৈরি, রিং অফ গোল্ড মানে গোল্ডের, এই মানে আংটিটা হচ্ছে গোল্ডের তৈরি। দ্য বুক ইজ অফ মাই ব্রাদার, এখানে সম্পর্ক বোঝাচ্ছে, মানে আমার ভাইয়ের বই। ওকে, অফ মানে ও ডবল এফ, এই অফ মানে কি দূরে অর্থে, যেমন বি অফ ফ্রম হেয়ার, মানে এইখান থেকে দূরে যাও। বিচ্ছিন্ন অর্থে সুইচ দ্য ফ্যান অফ, ওই যে বললেন অন অফ, ওই অফ মানে হচ্ছে বন্ধ করা, এই সেই অফ, নট খালি অফ, খালি অফ মানে বন্ধ করা না, ঠিক আছে। দুইটা অফ, এফ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অফ। মূল্য হ্রাস অর্থে, দ্য ট্যাক্স ইজ 20% অফ, তার মানে কি ট্যাক্স 20% এখন কম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করব, ঠিক আছে। তারপরে আসুন অভ্যস্ততা বোঝাতে, মানে অভ্যস্ততা থেকে দূরে, যেমন হি ইজ অফ হিজ মিল, তার মানে কি সে তার খাবার হতে দূরে। সুতরাং দূরে অর্থে, বিচ্ছিন্ন অর্থে, মূল্য হ্রাস অর্থে, অভ্যস্ততা থেকে দূরে, এই জিনিসগুলো বোঝাতে আমরা হচ্ছে
অফ, মানে ডবল এফ দিয়ে যে অফ, এই অফ ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসুন হচ্ছে ফর। তো ফর আসলে কারণে, জন্যে, নিমিত্তে, উদ্দেশ্যে বা বিনিময়ে, এই অর্থগুলো বোঝাতে আসলে ব্যবহার হয়। তারপরে ব্যক্তি বা পর্যন্ত বা মানে যাবত বা জন্য আর কি, এই অর্থগুলো থেকে একটু আমাদের ফর ব্যবহৃত হবে। যেমন হোয়াট ক্যান আই ডু ফর হিম, মানে তোমার জন্যে। আই ক্যান গো আউট ফর রেইন, এটাও জন্যে। আই স্ট্যান্ড ফর হিম, মানে তার পক্ষে। নাতাশা অ্যাক্টেড ফর বিপাশা, তার জন্যে বা বিনিময়, মানে বিনিময়ের কারণে আর কি। রাকিব স্টার্টেড ফর রাজশাহী, মানে গন্তব্য বা উদ্দেশ্য। আই বট ইট ফর 100 টাকা, মানে বিনিময়। ঠিক আছে? এই বিষয়গুলো দিয়ে আমরা হচ্ছে ফর ব্যবহার করবো। যেমন কালার কোডিং দেওয়া আছে দেখুন, পরিবর্তে, উদ্দেশ্যে, বিনিময়ে। ওকে, সুতরাং এটা মনে রাখবেন। আর সময়ের ব্যাপ্তি বোঝাতেও আমরা কিন্তু হচ্ছে অফ ব্যবহার করি। যেমন আমি যদি বলি ফর 5 আওয়ার্স, তার মানে কি 5 ঘন্টা যাবত বা 5 ঘন্টা ধরে, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। ওকে, এখন উইথ আর উইথিন, এই দুটো আমরা জানবো। সাথে অর্থে হচ্ছে আমরা উইথ বোঝাই, যেমন আই উইল বি উইথ ইউ অল দ্য টাইম, মানে সবসময় আমি তোমার সাথে থাকবো। উপকরণ দ্বারা দিয়ে অর্থে, যেমন ডোন্ট প্লে উইথ নাইফ, মানে ছুরি দিয়ে খেলো না। সত্যি অর্থে উইথ অল হিজ উইকনেস হি ইজ এ লিডার, মানে তার সকল মানে দুর্বলতা থাকা সত্ত্বেও সে একজন হচ্ছে নেতা। কাজের বিভিন্ন ভাব প্রকাশ, যেমন হি ইজ রিডিং বুক উইথ গ্রেট ইন্টারেস্ট, তার মানে সে অনেক বেশি কি বলে উদ্দীপনা বা উৎসাহ নিয়ে বইটা পড়ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে হচ্ছে উইথিন বোঝাবে, যেমন হি উইল কাম ব্যাক উইথিন আ টাইম। ওই যে সময়ের এক্সপ্রেশনে যখন বললাম যে উইথিন মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের উইথ এবং উইথিন নিয়ে তত এক্সপ্রেশন। এখন একটা বিষয় নিয়ে আবার কনফিউশন হয়, বাই, বিসাইড, নেক্সট, নিয়ার। আমি যদি বললাম সবগুলো ব্যবহার করা যায়, কিন্তু এগুলোর ভিতরে সূক্ষ্ম কিছু ডিফারেন্স আছে। নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে যেখানে আমরা বিফোর ব্যবহার করি, সেখানে কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারি। নিজে নিজে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি, যেমন হি ডিড বাই হিমসেলফ, মানে কি সে নিজে নিজে করলো। অনুসারে বা অনুযায়ী বোঝাতে হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ইয়র্স, মানে কি তোমার ঘড়ি অনুসারে বা তোমার ঘড়িতে এখন কয়টা বাজে। ধারাবাহিকতা বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি, যেমন ইমপ্রুভিং বাই বাই ডে, মানে কি দিন দিন সে উন্নতি করছে। বৈশিষ্ট্য, অবস্থান বা পেশা বোঝাতে আমরা এটা ব্যবহার করতে পারি, হি ইজ এ লয়ার বাই প্রফেশন, মানে কি তার পেশা হচ্ছে সে একজন লয়ার। পরিমাপ বোঝাতে দ্য হাউস ইজ 10 ফিট বাই 10 ফিট, মানে কি 10 ফিট বাই 10 ফিট, তার মানে কি মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য 10 ফিট, প্রস্থ 10 ফিট, মানে কি একটা বর্গাকার বাড়ি। ঠিক আছে? দ্বারা অর্থে, মানে প্যাসিভ ভয়েসে আমরা দ্বারা অর্থে করি না, দ্য হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়র। শেক্সপিয়রের ভিডিওটা তোমরা দেখেই ফেলেছেন অলরেডি। শপথ বোঝাতে বাই গড, মানে কি আল্লাহর কসম, মানে খোদার কসম যেটাকে আমরা বলি, বা ঈশ্বরের কসম, মানে শপথ বোঝাতে আমরা বাই ব্যবহার করি। এখন যাতায়াত বা গমন অর্থে কিছু প্রিপোজিশন আছে, এটা নিয়ে আসলে অনেক 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 প্রশ্ন আসে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন, এটা মনে রাখবেন। যানবাহনে ভ্রমণ বোঝাতে আমরা বাই বসাবো, কেমন কোন একটা যানবাহনে আমরা যাচ্ছি, সেটাকে আমরা বসাবো হচ্ছে বাই। সরি, কি উল্টোটা লিখছি, যানবাহন। যেমন বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই ল্যান্ড, বাই ওয়াটার, বাই বোট, বাই কার, বাই মেট্রো। এই জিনিসগুলো দেখুন, এটা হচ্ছে যানবাহন। যানবাহনে ভ্রমণ বোঝাতে আমরা হচ্ছে এটা বোঝাচ্ছি। কিন্তু যদি বলি পায়ে চলা বা সাইকেলে বা কোনো প্রাণীর উপরে চলা, তখন কিন্তু আর এই বাই বসাতে পারবো না, কারণ তখন নির্দিষ্ট কোনো যানবাহন নেই। আমরা পায়ে চলছি, বাকি কোনো যানবাহন নাকি না তো। সাইকেলে চলছি, সেখানে পায়ের কাজ আছে। কোনো প্রাণীর উপরে চলছি, সেখানে প্রাণী চলছে, আমি চলছি না। সুতরাং এই ক্ষেত্রে আমরা হচ্ছে বাই ব্যবহার করতে পারবো না, এখানে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যানবাহন বোঝালে আমরা বাই ব্যবহার করব, কিন্তু পায়ে বোঝালে, সাইকেলে বোঝালে বা কোনো প্রাণীর উপরে চলা বোঝালে আমরা হচ্ছে অন ব্যবহার করব। কেমন, যেমন অন ফুট মানে পায়ে চলা, অন বাইসাইকেল সাইকেলে চলা, অন হর্স ব্যাক মানে কি ঘোড়ার উপরে। কিন্তু একটা কথা আছে, যদি খালি পায়ে চলা বোঝায়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন ব্যবহার করতে পারি, যেমন ইন বেয়ার ফুট, মানে কি খালি পায়ে চলা। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তারপরে আসুন, যেসব যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা, যদি একটু আগেই বললাম যে অন আর ইনের ভিতরে একটু ডিফারেন্স আছে, এবং এটা খুব মজাদার একটা বিষয়। এটা আমার খুবই ভালো লাগে আর কি, এরকম আজীব একটা রুল, যে যানবাহনের মধ্যে যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে অন বসবে। যেমন আমি বাসের ভিতরে হাঁটাহাঁটি করতে পারি, মেট্রো রেলের ভিতরে হাঁটাহাঁটি করতে পারি, প্লেনের ভিতরে, শিপের ভিতরে বা ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অন ব্যবহার করব। তাহলে অন মানে কি হাঁটাহাঁটি করা যায়, করতে পারবো।
আর যদি যানবাহনের ভিতরে হাঁটাহাঁটি না করতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে অন ব্যবহার করতে পারবো না, সেখানে আমরা ইন ব্যবহার করবো। কারণ কি স্থির আছে, সেখানে স্থির থাকলে। যেমন কারের ভিতরে কি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারবেন না, সুতরাং এখানে আমরা ইন বসাবো। আর যানবাহন থেকে নামা বোঝাতে আমরা অফ বোঝাই। কেমন? অফ, OFF, অফ বাস, অফ ট্রেন, অফ প্লেন। ঠিক আছে, এই হর্সব্যাক থেকেও কিন্তু অফ হবে। কেমন? মানে কোনো জায়গা থেকে নামা বোঝাতে আমরা হচ্ছে অফ ব্যবহার করতে পারি। তারপরে বিসাইড নিয়ে একটা ঝামেলা ছিল না, বিসাইড বাই। তো বিসাইড মানে কি, বাই মানে কি? দেখুন, দে আর ওয়াকিং বিসাইড ইচ আদার, এই উদাহরণটা দেখুন। আর দেয়ার ইজ এ বিউটিফুল কটেজ বাই দ্য রিভার, তার মানে কি এই বিসাইড মানে চলমান অর্থে একই সাথে চলছে আর কি, পাশাপাশি, এটাকে আমরা বোঝাচ্ছি। আর স্থির অর্থে বা যে কোনো একটা জিনিস স্থির আছে এটা বোঝাতে আমরা বলছে বাই ব্যবহার করছি। তাহলে পাশে বোঝাতে আমরা বাই ব্যবহার করতে পারি, বিসাইড ব্যবহার করতে পারি, নেক্সট নেয়ার। পাশ ঘেঁষে বা স্পর্শ না করে বিসাইড বা নেক্সট টু। এই যে দেখুন, এরা পাশ ঘেঁষে একসাথে চলছে, চলমান অবস্থায়, তাই না? এইটা হচ্ছে বিসাইড, বা এখানে নেক্সট টু ব্যবহার করতে পারি। হি স্যাড নেক্সট টু আর বিসাইড মি। কিন্তু স্পর্শ মানে পাশ ঘেঁষে বা স্পর্শ করে হচ্ছে নেক্সট টু। আর যদি স্পর্শ না করে হয় তাহলে নিয়ার অথবা বাই। দেখুন, এই নদী কিন্তু ঘরকে স্পর্শ করে যাচ্ছে না এবং এখানে স্থির আছে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে নিয়ার অথবা বাই। তাহলে বাই আর নিয়ার হচ্ছে সেম ক্ষেত্রে ব্যবহার করবো, আর বিসাইড আর নেক্সট হচ্ছে সেম ক্ষেত্রে ব্যবহার করবো। তাহলে এইগুলোর একটা ডিফারেন্স আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলে দিই, যদি পাশ ঘেঁষে হয় তাহলে বিসাইড, স্পর্শ করে নেক্সট। পাশ ঘেঁষে কিন্তু স্পর্শ না করে নিয়ার অথবা বাই। ঠিক আছে, এবার বিফোর আফটার, এটা নিয়ে তো কনফিউশনের কোনো কারণ নেই। পূর্বে মানে হচ্ছে বিফোর, পরে মানে আফটার। সম্মুখে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করতে পারি, অনুসরণ বা অনুকরণ বা পিছনে বোঝাতে আমরা হচ্ছে আফটার। ঠিক আছে, বিবেচনার জন্য উই পুট দ্য প্রপোজাল বিফোর দ্য প্রেসিডেন্ট, এটা বিবেচনার জন্য প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করেছে, এই ক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করতে পারবো। আর ধারাবাহিকতা বোঝাতে যেমন উই এন্টার্ড ওয়ান আফটার অ্যানাদার, মানে একজনের পরে একজন ঢুকেছিলাম, এটাকে আমরা আফটার ব্যবহার করতে পারি। যেমন ধারাবাহিকতার ক্ষেত্রে ইমপ্রুভিং ডে বাই ডে, এই বা ব্যবহার করছিলাম না, ওই বাইয়ের মতো আমরা হচ্ছে আফটার ব্যবহার করতে পারি। ঠিক আছে, পছন্দ বোঝাতে ইউ আর দ্য গার্ল আফটার মাই লাইকিং, মানে কি তুমি সেই মেয়ে যাকে আমি পছন্দ করি। ঠিক আছে, বোঝা গেল। এবার বাহাইন্ড, বাহাইন্ড মানে পিছনে, কোনো কিছু পিছনে যদি থাকে সেটাকে আমরা বলি বাহাইন্ড। ওই যে আমরা বক্স মেথড বা লাইন মেথড বা যেটাকে আমরা সার্কেল মেথড, দুই ক্ষেত্রে মানে তিন ক্ষেত্রে আমি দেখিয়েছি। অসাক্ষাতে বোঝাতে মানে ডোন্ট কার্ড সিম বাহাইন্ড হিজ ব্যাক, যেটাকে আমরা বলি গিবোধ করা আর কি। গিবোধ করা অর্থে হচ্ছে আমাদের কি হবে, বাহাইন্ড মানে কি তার সম্মুখে না বলে তুমি তার পিছনে বলছো, এটা আর কি। বিলম্ব অর্থে মানে যদি দেরি করে হয়, যেমন ইউ আর বাহাইন্ড টাইম, মানে কি তুমি সময় অতিক্রম করে চলে গেছো বা মানে বিলম্ব করেছো আর কি। সমর্থন বা সাহস অর্থে ডোন্ট গেট ফ্রাইটেন্ড, উই আর বিহাইন্ড ইউ, তার মানে কি তোমার পিছনে যাচ্ছি, আমি তোমাকে সমর্থন দিচ্ছি। সুতরাং এই চারটা অর্থে, পিছনে অর্থে, অসাক্ষাতে অর্থে, বিলম্ব, সমর্থন, সাহস অর্থে, এই ক্ষেত্রে আমরা বিহাইন্ড ব্যবহার করব। এখন থ্রো অ্যাক্রস অ্যালং, এটাতে অনেকবার বলেছি। থ্রো মানে কি নলের ভিতর দিয়ে যাওয়া, অ্যাক্রস মানে কি আড়াআড়ি যাওয়া, আর অ্যালং মানে কি লম্বালম্বি যাওয়া। ওকে, এখানে লেখা আছে এইগুলোই, আর বলছি না। তারপরে আন্ডার, ডাউন, বিলো, বিনিথ, আন্ডারনিথ, এইগুলোর ভিতরে ডিফারেন্সটা কি? এইগুলোর ভিতরে ডিফারেন্স হচ্ছে, আন্ডার মানে হচ্ছে স্পর্শ করে নিচে, তার মানে কি কোনো কিছু যদি স্পর্শ করে নিচে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডার। আর যদি একদম নিচে থাকে মানে স্পর্শ না করে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিলো। যেমন আন্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি কারো অধীন বা আয়ত্তে আছে, তাকে আমরা আন্ডার বলতে পারি। স্পর্শ করে নিচে আছে, আন্ডার বলতে পারি। প্রক্রিয়াধীন বোঝাতে, সেখানে আমরা আন্ডার বলতে, তিনটা ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, কারোর অধীনে বা আয়ত্তে, প্রক্রিয়াধীন আর স্পর্শ করে নিচে। যেমন দ্য স্টাফ আর আন্ডার মি, তার মানে এই স্টাফগুলো আমার আয়ত্তে আছে বা আমার অধীনে কাজ করছে। দ্য প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন, তার মানে এই প্রপোজালটা হচ্ছে কনসিডারেশনের আন্ডারে আছে, মানে ভিতরে আছে। স্পর্শ করে নিচ্ছে, দ্য পেন ইজ আন্ডার দ্য বুক, তার মানে ওই পেনের উপরেই বইটা আছে। ঠিক আছে, আর বিলো মানে কি একদম নিচে, স্পর্শ না করে নিচে। দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল, মানে টেবিল স্পর্শ করে নেই কিন্তু টেবিলের নিচে আছে, এটা হচ্ছে স্পর্শ না করে নিচে বা বিলো। কোনো পর্যায়ে নিচে, দ্য লিভ বিলো দ্য মিডিল ক্লাস স্টেটাস, মানে এখানে স্টেটাস বোঝাতে হচ্ছে আমরা বিলো ব্যবহার করছি। কম পরিমাণ বা সংখ্যা বোঝাতে অ্যাবিড বলে ফেলছি, আবিদ গট বিলো 80 মার্কস ইন বাংলা, মানে সে 80 মার্কের কম পেয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাউন, উপর থেকে নিচের দিকে যদি পড়ে সেটাকে আমরা বলবো হচ্ছে ডাউন, আর নিচ থেকে পড়ে গেলে সেটাকে আমরা আপ বলি, তাই না, আপ আর ডাউন। আন্ডারনিথ মানে কি সিচুয়েটেড ডিরেক্টলি বিলো, আর ডিরেক্টলি আন্ডার অথবা আন্ডারনিথ। ঠিক আছে, যেমন এইখানে যদি কোনো কিছু একটা থাকে,
ধরেন এখানে একটা বল আছে, কেমন? এটা ধরুন একটা নীল একটা বল, আর এর নিচে আছে হচ্ছে অনেক নিচে একটা লাল বল আছে, এক্স্যাক্টলি নিচে, কেমন? তো এটা যেহেতু এক্স্যাক্টলি নিচে আছে, মানে এই লাইন, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আন্ডারনিথ, মানে সিচুয়েটেড ডিরেক্টলি বিলো, ঠিক আছে? আর বিনিথ মানে কি ডিরেক্টলি আন্ডার অথবা আন্ডারনিথ, মানে গ্রাউন্ড ইজ বিনিথ মাই ফিট, ওকে? আচ্ছা, সুতরাং এই জিনিসগুলো আশা করি কনফিউশন হবে না। তাহলে আন্ডার, ডাউন, বিলো, বিনিট, আন্ডারনিথ, এগুলো আশা করি ক্লিয়ার। তারপরে বিটুইন অ্যান্ড অ্যামং, এটা তো অনেক বলছি, দুইজনের মাঝে বিটুইন, অনেকের মাঝে অ্যামং। তারপরে অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে প্রায় অর্থে, যেটা সময় এক্সপ্রেশন আমরা দেখেছি যে ইট ইজ অ্যাবাউট 10 PM, মানে এটা প্রায়। তারপরে সম্বন্ধ অর্থে অ্যাবাউট, যেমন ডোন্ট টক অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে বলো না। চারিদিকে অর্থে দের ইজ আ লেক, লেক অ্যাবাউট দ্য লোকালিটি, এই ক্ষেত্রে মানে অ্যারাউন্ডের মতোই অ্যাবাউট ব্যবহার হতে পারে এই ক্ষেত্রে, কেমন? সুতরাং এই তিনটা অর্থে আমরা হচ্ছে অ্যাবাউট ব্যবহার করতে পারি। তো এটাই মোটামুটি আমাদের প্রিপোজিশনের বেসিক রুল, এবং আশা করি কিছু শিখতে পেরেছেন। খুবই মজাদার একটা ক্লাস আমার মনে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়াল প্রিপোজিশনের যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা শিখবো, এবং খুবই মজা করে শিখবো আমরা, কেমন? আসসালামু আলাইকুম।